গল্প তেইশ শব্দ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আমাদের আজকের গল্প অনুর কলমে, রাগে অনুরাগে। গল্প পাঠে পারমিতা। সো জাস্ট চিল অ্যান্ড লিভ ইন দ্য মোমেন্ট উইথ গল্পতেই জব্দ, কারণ যেখানে শব্দ থামে সেখানে গল্প নামে। ড্রয়িং রুমের শোকেসটা বেশ অগোছালো হয়ে রয়েছে। অনেকদিন ধরেই ভাবছি পরিষ্কার করব, কিন্তু হয়ে আর ওঠে না। আজ রবিবার, ছুটির দিন। আমি একটা ছেঁড়া কাপড় নিয়ে শোকেসের কাঁচ মুছতে শুরু করলাম। তারপর চাবি খুলে ভেতরের শোপিসগুলো গোছাতে আরম্ভ করলাম। কি নেই এখানে! কৃষ্ণনগরের মাটির পুতুল থেকে শুরু করে থাইল্যান্ডের বুদ্ধ মূর্তি, দেশ বিদেশের নানান জিনিস রয়েছে। এক এক করে বের করে ধুলো পরিষ্কার করছিলাম। শুভর কয়েকটা প্রাইজও আছে, ওগুলো আলাদা করে রাখলাম, বেডরুমে রাখবো তাই। একটা সুন্দর শঙ্খ চোখে পড়ল, সম্ভবত পুরী থেকে নেওয়া। হাতে নিতেই তার পেছনের ফটো ফ্রেমটার দিকে নজর গেল। জিনিসটা ছোট কিন্তু খুব সুন্দর। ফ্রেমের মধ্যে আটকে আছে আমার আর শুভর বিয়ের ফটো। শুভ কেমন যেন ক্যাবলাকান্তের মতো মুখ করে আমার সিঁথিতে সিঁদুর দিচ্ছে। শুভকে দেখে আমার হাসি পেয়ে গেল। শুভটা ক্যাবলাই রয়ে গেল, আগেও ছিল আর এখনো আছে। আমার আর শুভ লাভ ম্যারেজ, বড্ড মজার প্রেম কাহিনী আমাদের। তার আগে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি রূপরেখা বসু রায়। আমার বাবা রূপক বসু পেশায় পুলিশ ছিলেন, বছর কয়েক হলো অবসরপ্রাপ্ত। আর আমার মা রেখা বসু গৃহবধূ। আমার মা এককালে অসাধারণ সুন্দরী ছিলেন। এই বয়সেও তাকে দেখলে বোঝা যায় পেশার খাতিরে আমার বাবার প্রবল দাপট, প্রচণ্ড রাগী মানুষ। আর আমার মা ভীষণ মজার মানুষ। আমি হলাম একদম সংমিশ্রণ। খুব মজা যেমন করতে পারি, তেমনি রেগে গেলেই শেষ। আমি আমার মা বাবার একমাত্র মেয়ে, তাই ছোটবেলা থেকেই বড্ড আদরে একদম বাদর হয়ে গেছি। ছোট থেকেই আমি চঞ্চল, জেদি, যা বলি তাই করি এবং প্রচণ্ড দুরন্ত। পড়াশোনায় খুব একটা খারাপ ছিলাম না কোনো কালেই, বরাবর একটা ঠিকঠাক নাম্বার পেয়ে উতরে যেতাম। মাধ্যমিকের বাধ্য দিনগুলো পেরিয়ে বেশ ভালো মার্কস পেয়ে আত্মীয় স্বজন এবং পাড়াপড়শিদের থেকে এক ঝুড়ি প্রশংসা কুড়িয়ে আমি ক্লাস 11-এ সায়েন্স নিয়ে ভর্তি হয়ে গেলাম। আর তারপর বাকি সবার মতোই আমার হাতের দুই দিকে একজোড়া ডানা আর পেছনে একটা লম্বা ল্যাজ গজালো। আমাদের ব্যাচে সায়েন্সের স্টুডেন্ট খুব বেশি নয়, ওই মেরে কেটে 20-21 জন মতো হবে। তার মধ্যে আবার 8 জন মেয়ে আর বাকি সব ছেলে। এদের মধ্যেই আবার আমাদের 3-4 জন মেয়ের একটা গ্রুপ ছিল। আমরা একসাথেই সবকিছু করতাম, প্র্যাকটিক্যালের গ্রুপ তৈরি থেকে সবার পেছনে কাঠি করা সব কিছু। আমাদের ক্লাসের ফার্স্ট গার্ল ছিল অঙ্কিতা, শুভ ছিল সেকেন্ড আর আমি হতাম থার্ড। আমাদের সকলের মধ্যেই খুব কম্পিটিশন ছিল। কম বেশি সবাই আমরা ভালো রেজাল্ট করতাম এবং এলাকার মধ্যে আমাদের স্কুলের বেশ একটা সুনামও ছিল। বাইরে থেকে অনেক স্টুডেন্ট আমাদের স্কুলে 11-12-এ ভর্তি হতে আসতো। যাই হোক, আসল কথায় আসা যাক। স্কুল লাইফের আর 5টা এঁচড়ে পাকা বাচ্চার মতোই আমরাও স্কুলের স্যার ম্যামদের তাদের পোশাকি নাম কিংবা শর্ট ফর্মে না ডেকে খুব ভুলভাল নামকরণ করে সেই সব নামে ডাকতাম এবং তাই নিয়ে রীতিমতো মজা করতাম। স্যাররা তো বটেই, সেই সঙ্গে আমাদের ক্লাসের সহপাঠী ছেলেগুলোও আমাদের টার্গেট থেকে বাদ যায়নি। ওদেরও আমরা একটা আজব ধরনের নাম দিতাম এবং সেই নামেই ডাকতাম। ওদের সঙ্গে আমরা খুব একটা কথা বলতাম না বিশেষ দরকার ছাড়া। কেন জানি না,
ওদেরকে একদমই পছন্দ করতে পারতাম না। হয়তো বেশিরভাগ ছেলেগুলোই বাইরের স্কুল থেকে এসে আমাদের স্কুলে ভর্তি হয়েছিল ক্লাস 11-এ, তাই। এদের মধ্যে শুভ ছিল অন্যতম। শুভর ভালো নাম শুভজিৎ রায়। একটু বেশি বিদ্যে ধরে এই ছেলেটি। ক্লাসে স্যারেরা যা বলতেন, যা পড়াতেন, যা জিজ্ঞেস করতেন সব কিছু মন দিয়ে শুনতো আর সব প্রশ্নের উত্তরও দিত। এমন অবিডিয়েন্ট হয়তো আমাদের টপার অঙ্কিতাও ছিল না। সব থেকে অদ্ভুত বিষয় হলো এই যে শুভ কারোর সাথে কথা বলতো না। মেয়েদের সাথে কথা বলা তো দূর, ও কখনো ছেলেদের সাথেই কথা বলতো না ঠিক করে। জাস্ট রোবটের মতো আসতো স্কুলে, ফার্স্ট বেঞ্চের কোণে বসে পড়তো, স্যারদের প্রশ্নের উত্তর দিত, অনেক প্রশংসা পেত, আর তারপর নিজের সাইকেলটা নিয়ে বাড়ি চলে যেত। ওর ওই ধরনের যান্ত্রিক ব্যবহারের জন্য আমরা ওর নাম দিয়েছিলাম অসহ্য। কারণ ওকে কেউই সহ্য করতে পারতাম না আমরা, বিশেষত আমি আর পুরবী। আমরা ক্লাসে মোটামুটি একটা রেজাল্ট করে উতরে গেলেও স্যারদের বাধ্য মোটেও ছিলাম না, বরং বলা যায় একদম অসভ্য ছিলাম। পিওর সায়েন্সের ক্লাসরুমের একদম লাস্ট বেঞ্চে বসতাম আমরা, যাতে স্যারেরা আমাদের না দেখতে পায়। তারপর আমি আর পুরবী কখনো খাতার পাতায় ছবি আঁকতাম স্যারদের, আবার কখনো বা কাটাকুটি খেলে সময় কাটাতাম। আর প্রায়ই ও আমাকে কিংবা আমি ওকে জিজ্ঞেস করতাম, পড়া শুনছিস? উত্তরটা সব সময় এইরকমই হতো, ধুস, ঘুম পাচ্ছে। ফিজিক্সের গ্রাফে গাড্ডু মার্কা, ম্যাথের ক্যালকুলাসের ক্লাসে ঘুম, এইসব করেই আমাদের দিন কেটে যাচ্ছিল। ভাগ্যিস টিউশনি পড়তাম, না হলে নির্ঘাত ফেল থেকে কেউ আটকাতে পারতো না। একদিন টিফিনে আমরা ক্লাসের ছেলেগুলোকে নিয়ে একটা ছোটখাটো রিসার্চ শুরু করেছি। হঠাৎ অঙ্কিতা বলল, আচ্ছা, অসহ্যর কি কোনোদিন কোনো মেয়েকে ভালো লাগেনি? পুরবী সুর করে বলল, মেয়ে কাকে বলো জানে? ও কোনোদিন আদৌ কোনো মেয়ের দিকে চোখ তুলে দেখেছে? রুক্মিণী বলল, সত্যি তো, ও কোনোদিন মেয়েদের ভালো লাগা দূরে থাক, তাদের দিকে তাকিয়ে দেখেও নি। আজব একটা ছেলে। আমি বিজ্ঞের সুরে বললাম, ওই ছেলেগুলোই সবচেয়ে বেশি শয়তান হয় জানিস? না রে, ওরকম নয় ও। মেয়ে কেন, ছেলেদের সাথেও ও কথা বলে না, সারাদিনই তো বইতে মুখ গুজে থাকে। ও কেন খারাপ হবে? আমি আর পুরবী সুর করে বলে উঠলাম, আচ্ছা, কি ব্যাপার রুক্মিণী, তুমি এত কিছু জানো? আবার ও কেন খারাপ হবে? ধুস, থাম তো। রুকু, তুই অসহ্যর প্রেমে পড়িসনি তো? ধুস, ওর সাথে কে প্রেম করবে? ক্যাবলাকান্ত একটা। ও বোঝে প্রেম কি? সারাদিন ওই পড়া নিয়েই থাকে। সেও বা একটা কথা। আচ্ছা ধর, আমি যদি করি অসহ্যর সাথে প্রেম, কেমন হবে? পাগল নাকি তুই? তোকে প্রপোজ করলি আর দেখা যাবে ওখানেই মরে গেল। কেন? আহারে, এই অল্প বয়সে মরতে যাবে কেন? ওরে রূপু, ও যে একটা মেয়ের সামনে দাঁড়িয়ে তার কাছ থেকে প্রপোজাল পেলো, এই অপরাধেই মরে যাবে, হয় হার্ট অ্যাটাক করে না স্ট্রোক। না, প্রেম আমি করেই দেখাবো, আর সেটা অসহ্যর সাথে। লাস্টে অসহ্য? লাইফে একটু আলাদা কিছু করব, এটা আমার অনেক দিনের ইচ্ছে। একটা রোবটকে একটা মেয়ে প্রপোজ করবে, পেছনে বাজবে হালকা ভলিউমে গান, পহলা নশা পহলা খুমার, নয়া প্যার হে নয়া ইন্তজার। জাস্ট ইম্যাজিন, যে কোনো বলিউড মুভির থেকেও সুন্দর একটা সিন। থেমে যা, তোর কথা তুই তোর ব্যাগে ঢুকিয়ে রাখ রূপ। যা পারবি না তাই নিয়ে কথা। ওকে, আমি সিরিয়াসলি বলছি, আমি যদি জীবনে কখনো একটা হলেও প্রেম করি, সেটা অসহ্যর সাথেই করব, অ্যান্ড ইট ইজ মাই প্রমিস। রূপ, প্রমিস করলে সেটা রাখতে হয় রে। আমি অবশ্যই রাখবো পুরবী।
কে জানতো সেদিনের সেই ব্রেক টাইমে হওয়া এই টিনেজ কনভারসেশনটা ভগবান শুনে নিয়েছিলেন টুক করে, আর মুচকি হেসেছিলেন সেটা শুনে। সেদিন থেকেই আমার অসহ্যকে পটানোর মিশন স্টার্ট হয়ে গেছিল। আমি তো একটা বিচ্ছু বিটকেল মেয়ে ছিলাম। অসহ্যকে তখনও আমার ভালো লাগতো না, কিন্তু জাস্ট কথা দিয়েছি, প্রমিস করেছি আমার বান্ধবীদের কাছে, তাই কথা রাখা। একদিন স্কুলে আছি, ভীষণ ঝড় হচ্ছে, আকাশ জুড়ে ঘন কালো মেঘ। এমন সময় টিফিনের বেল পড়লো, বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়াও শুরু হয়েছে। অসহ্য স্কুলের গ্রাউন্ডে সাইকেল রেখেছিল। সাইকেলটাকে সাইকেল স্ট্যান্ডে ঢোকাবে বলে ও গ্রাউন্ডের দিকে পরিমরি করে ছুটলো, আর অমনি আমার মতো বিটকেল বিচ্ছু মেয়ের মাথায় একটা বদ বুদ্ধি খেলে গেল। আমি ক্লাসরুমের জানলা দিয়ে দেখতে পেলাম অসহ্য আসছে ক্লাসরুমের দিকে। হঠাৎই একটা শয়তানি হাসি হেসে বললাম আমার বান্ধবীদের, দেখ আজ সিনেমার ট্রেলার হবে। ওরা জিজ্ঞেস করে প্রায় একসঙ্গে, মানে? আগে আগে দেখো হোতা হে ক্যা, বলেই আবার একটা রহস্যজনক হাসি হেসে ক্লাসরুমের দরজার দিকে এগোলাম। অসহ্য বাইরে থেকে বেশ তাড়াহুড়ো করেই ক্লাসরুমে ঢুকছিল, ফলে যা হওয়ার তাই হলো। লাগলো একটা বড়সড় ধাক্কা। আসলে ও তো আমাকে খেয়াল করেনি, আমার হাতে অল্প একটু লাগলো। ওর সদ্য বৃষ্টি ভেজা হাত থেকে কয়েক ফোঁটা জল এসে পড়লো আমার হাতে। তাতে কি, আমি সাকসেসফুল তো হয়েছি, এটাই তো আমি চেয়েছিলাম। দেখলাম অসহ্য মুখটা বেজার করে বেঞ্চে গিয়ে বসলো। ক্লাসরুমের সবাই হাসছিল, তাতে আমার কি, আমার তো ট্রেলার শেষ। বান্ধবীদের দিকে তাকালাম, ভাবখানা এমন যেন বিশ্বযুদ্ধ জয় করে ফেলেছি। ওরা তখনও হাসছিল। এভাবেই অনেক বদমাইশি করেছি। কখনো পড়তে গিয়ে অসহ্য সাইকেলের ওপর আমার সাইকেল রেখে দিতাম, আমি যতক্ষণ না চাবি খুলতাম ও দাঁড়িয়ে থাকতো, আর তার সুযোগ নিয়ে আমিও অনেক দেরি করে সাইকেলের চাবি খুলতাম। কখনো বা টিউশনি পড়তে গিয়ে ওর জুতোর উপর আমার জুতো চাপিয়ে দিতাম। এসব করলেও আমি স্কুল লাইফে কখনোই অসহ্যর সাথে কথা বলতে পারলাম না। আর এভাবেই কখন যেন স্কুল লাইফের শেষের 2 বছর কেটে গেল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার মতো একটা ভয়ঙ্কর ঝড় এসে ঠিক যেভাবে দুটো ডানা হঠাৎ গজিয়েছিল, ঠিক সেভাবেই হঠাৎ তুলে নিয়েও চলে গেল। পরীক্ষার পড়া আর টেস্ট পেপারের চাপে চাপা পড়ল অসহ্য জয়ের মিশনটা। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলো যথাকালে। মার্কশিট আনতে যাওয়ার দিনে শেষবারের মতো ইউনিফর্ম পরে দেখে নিলাম অসহ্যর মুখটা। সেবার অসহ্য টপার আর অঙ্কিতা সেকেন্ড। কয়েকশো ওয়াটের বাল্বের মতো জল জলে অসহ্যর মুখটা দেখে বিড়বিড় করে বলেছিলাম, অসহ্য। তারপর একসময় কলেজে ভর্তি হওয়ার সময় চলে এলো। কখনো সখনো ফোন করে পূরবী কিংবা রুক্মিণী মজা করে বলতো, প্রমিস কোথায় গেল রূপ? আমি বলতাম, থাম তো, আর দুঃখ দিস না। অঙ্কিতা স্কুল শেষ করে চলে গেল দিল্লি পড়াশোনার জন্য। কাজেই আউট অফ সাইট অ্যান্ড আউট অফ মাইন্ড, মানে আর কোনো যোগাযোগ থাকলো না ওর সাথে। রুক্মিণী জয়েন্ট দিয়ে দুর্গাপুরের একটা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হলো, আর পূরবী কলকাতার একটা কলেজে ভর্তি হলো জার্নালিজম নিয়ে। আমি প্রেসিডেন্সিতে কেমিস্ট্রি অনার্স পেয়ে গেলাম। ছেলেদের সাথে যোগাযোগ ছিল না কোনোদিনই, তাই জানতেও পারলাম না কে কোথায় ভর্তি হলো। আমার স্কুল লাইফ কেটেছিল ভীষণ সুন্দরভাবে, পড়াশোনা, মজা আর একরাশ সুন্দর অনুভূতি নিয়ে। তাই কলেজে এসে অচেনা পরিবেশে আর অচেনা মানুষজনদের মাঝে বড্ড বিরক্ত লাগতো। স্কুলের মতো ওখানে কেন জানি না কোনো ভালো বন্ধু পেলাম না। তারপর আবার বাড়ির বাইরে প্রথমবার, তাই খারাপ লাগাটা আরো বেশি পরিমাণে চেপে ধরতো। মনের মতো বন্ধু না পাওয়ার কারণে ঠিকঠাক আগের মতো বকবকও করতে পারতাম না। বড্ড দম বন্ধ লাগতো। আগের মতো ক্লাসের শেষ বেঞ্চে বসে ছবি আঁকা কিংবা কাটাকুটি খেলাও যেত না। কাজেই অজস্র লেকচার, মোটা মোটা বইয়ের ভারে
আমি অনেকটাই আমার আগের আমিকে হারিয়ে ফেলেছিলাম। বুঝতে পারতাম সেদিনে স্কুলের সেই বকবক করা দুরন্ত কিশোরী মেয়েটা আজ হঠাৎ বড্ড শান্ত হয়ে গেছে। 1 সপ্তাহ পর ফিজিক্স ডিপার্টমেন্টে গেলাম পাসের ক্লাস করতে, কারণ আমার পাস সাবজেক্ট ফিজিক্স ছিল। আর ওখানেই দেখা হলো একজন মহান মানুষের সঙ্গে, যাকে আমি কখনোই এখানে কল্পনা করিনি। শুভজিৎ রায়, মানে অসহ্য। আমার কলেজের ফিজিক্স ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে। ওকে দেখে অনেক দিন পর কেন যেন ভালো লাগলো। হয়তো স্কুলের সেই বহিরাগত ছেলেটাকে কলেজের বৃহত্তর জগতে এত অচেনা মানুষের মাঝে দেখে একটা আপন মানুষ, চেনা মানুষকে পাওয়ার অনুভূতি এসেছিল। জানি না হঠাৎ একটা ভালো লাগা মনে ছেয়ে গিয়েছিল কেন। কিছুদিন পরেই আমাদের কলেজ ফ্রেশার্স আর ডিপার্টমেন্টাল ফ্রেশার্স দুটোই হয়ে গেল ধুমধাম করে। তারপর আবার সেই পড়াশোনার চাপ। শুভজিৎ মডার্ন হচ্ছিল শহরের ওই আবহাওয়ায়, আর আমি কলেজের পাশেই লেডিস মেসে থাকতাম। ফিজিক্স ডিপার্টমেন্টের একটা মেয়ে আমার রুমমেট ছিল। ওই খবর দিত শুভজিৎ খুব ভালো পড়াশুনো করে। ফার্স্ট ইয়ারের পরীক্ষা শেষ হওয়ার পর রেজাল্ট বের হতে জানতে পারলাম শুভ টপার হয়েছে ওদের ডিপার্টমেন্টে, আর আমি মোটামুটি ফার্স্ট ক্লাস পেয়ে উতরে গেছি। শুভর সাথে একই কলেজে পড়লেও মাঝে মাঝে দেখা হলেও কোনো কথা হতো না। তারপর একদিন আমরা সেকেন্ড ইয়ারে উঠে পড়লাম। কলেজে নতুন ফার্স্ট ইয়ার এলো, আর অফিসিয়ালি আমরা সিনিয়র হয়ে গেলাম। হঠাৎ দেখতাম শুভ মাঝে মাঝে ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে আমাদের ডিপার্টমেন্টে আসে ওর দুজন বন্ধুর সাথে। আমি আমার রুমমেটকে জিজ্ঞেস করলাম একদিন, হ্যাঁ রে তমন্না, জানিস কিছু? আরে টপারের মনে রং লেগেছে। কি বলিস? হ্যাঁ রে, মেয়েটা কে? আরে তোদের ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ার সৃজনী। মনে মনে ঠিক করলাম পরের দিনই দেখব কে এই মহান সৃজনী। কত রূপবতী সে! অসহ্য রায়ের মনে একদম প্রেমের আগুন লাগিয়ে দিল। মিথ্যে বলবো না, রূপের দেমাগ আমার ছিল একটু। খারাপ নয় খুব একটা দেখতে, সকলে তাই বলতো। অনেক ছেলে প্রেমের প্রস্তাবও দিয়েছে, তাই মনে হতো অসহ্য কোনো দিন অন্তত আমার রূপের জন্য আমায় রিজেক্ট করবে না। অন্য কোনো বিষয়ের জন্য হলে আলাদা ব্যাপার। তবে এখন তমন্নার কথায় আমার গা চলে যাচ্ছিল। মনে মনে অবাকও হচ্ছিলাম, কেন এত রাগ হচ্ছে আমার? আমি তো অসহ্যকে পছন্দই করি না। তাহলেও যাকে খুশি পছন্দ করুক, আমার কি এসে যায় তাতে? কিন্তু না, কোনো উত্তর পাইনি আমি সেদিন নিজের কাছ থেকে। নিজের মনকে নিজেই বোঝাতে পারলাম না। পরের দিন কলেজে গেলাম। ফ্রেশার্সের জন্য তোড়জোড় চলছে সব ডিপার্টমেন্টে। ফার্স্ট ইয়ারের ক্লাসে ফ্রেশার্স নিয়ে ভাষণ দিতে গেলাম আমরা কয়েকজন। সাধারণত সেকেন্ড ইয়ারের ওপরেই দায়িত্ব থাকে ফ্রেশার্সের সব কিছু। ওদের জিজ্ঞেস করছিলাম ওদের মধ্যে কে কে নাচ গান আবৃত্তি এইসব করতে ইচ্ছুক। কয়েকটা মেয়ে উঠে দাঁড়ালো। একটা মেয়ে বলল, সৃজনী সেন, নাচ। আমি নাম লিখতে লিখতে একবার চোখ তুলে তাকালাম মেয়েটার দিকে, তারপর আবার চোখ নামিয়ে নিলাম। মনে মনে ভাবলাম, ও এই তাহলে টপারের স্বপ্ন সুন্দরী। একদম ডানা কাটা পরি না হলেও দেখতে ভালোই। তবে এই ঘটনার পর কেন জানি না বিরক্ত লাগছিল আমার ওইখানে দাঁড়িয়ে থাকতে। ওদেরকে বললাম, তোরা নামগুলো নিয়ে নে রে, আমি ক্লাসে যাচ্ছি, আমার মাথাটা খুব ধরেছে বলেই চলে গেলাম ক্লাসরুমের দিকে। সেদিন অসহ্যকে আবারও দেখলাম আমাদের ডিপার্টমেন্টে। বিরক্ত হয়ে চলে গেলাম, একবারও মুখের দিকেও তাকালাম না। তারপর 2 দিন একই ঘটনার পুনরাবৃত্তি। এরপর একদিন ঘটল একটা আশ্চর্য ঘটনা। ঘন্টা 3 ল্যাবে থাকার পর প্র্যাকটিক্যাল শেষ করে ক্লান্ত এবং ক্ষুধার্ত আমি ব্যাগ নিয়ে বেরিয়ে এলাম ল্যাব থেকে। স্যারকে প্র্যাকটিক্যালের রেজাল্ট দেখিয়ে জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। ক্যান্টিনে যাব, প্রচণ্ড খিদে পেয়েছিল। খিদে পেলে আমার মেজাজ খারাপ থাকে এমনিতেই। এরপর আবার ক্লাস আছে, তাই তাড়াহুড়ো করে অ্যাপ্রনটা খুলছি। হঠাৎই শুনতে পেলাম নিজের নামটা। কেউ যেন পেছন থেকে ডাকছে আমায়।
ঘাড় ঘুরিয়ে যাকে দেখলাম তাকে দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি। অবাক হলাম, অসহ্য এখানে, তাও আবার আমায় ডাকছে। মনে মনে ভাবলাম কি ব্যাপার, অসহ্যরাই আমার সাথে কথা বলতে এসেছে, নিশ্চয়ই সৃজনীর জন্য। এই প্রথমবার একই কলেজে পড়ার পরেও 1 বছর পর স্কুল লাইফের বান্ধবীর সাথে কথা বলতে এসেছে, তাও কিনা অন্য একটা মেয়ের জন্য, যে কিনা আবার আমার ডিপার্টমেন্টেরই জুনিয়র। রাগে গা জ্বলে যাচ্ছিল। ভাবলাম সৃজনীর ব্যাপারে কিছু জিজ্ঞেস করলেই ঝেড়ে দেব। প্রথম কথা হলো, তাও ভালো মন্দ কিছু জিজ্ঞেস না করেই আমি শান্ত স্বরে যথাসম্ভব মেজাজ ঠান্ডা করে জিজ্ঞেস করলাম, কিছু বলবি? হ্যাঁ বলবো, মানে তোর ক্লাস আছে নাকি এখন? আমি অবাক ওর কথা শুনে। ও যে কথাও বলতে পারে ভাবতে পারতাম না, আর এখন তো আমার সামনে পূর্ণ বাক্য উচ্চারণ করছে। এত চেঞ্জ হয়ে গেছে। গম্ভীর স্বরে বললাম, এখন নেই, তবে 1 ঘন্টা পরে আছে, তুই বল। আসলে একটু ইম্পর্টেন্ট কথা রে, ভাবলাম তুই পারিস আমায় হেল্প করতে, তাই এলাম তোর কাছে। প্লিজ একটু হেল্প করবি রে? দেখ, তুই যদি সৃজনীর ব্যাপারে কিছু জানতে আসিস তাহলে আমি পারবো না, আগেই বলে দিলাম। তোর প্রেম করতে ইচ্ছা হয় তুই নিজে যা, আমি এসবের মধ্যে নেই। সিনিয়র হয়ে জুনিয়রকে তোষামত করা আমার পক্ষে সম্ভব নয়, আমি এইসব পারবো না। আমি শেষমেশ মেজাজ ধরে রাখতে না পেরে রেগে মেগেই বলে দিলাম। ও সেসব শুনে চোখ গোল গোল করে অবাক সুরে বলল, হ্যাঁ, কি 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 বলছিস তুই এসব? তোকে কে বললো আমার সৃজনীর সাথে প্রেম করতে ইচ্ছা হয়? সব জানি আমি। কি ভাবিস তুই? তোর লজ্জা করে না? তোর স্কুল লাইফের ফ্রেন্ড আমি, তোর কলেজে পড়ি, এতদিন তোর সাথে দেখা হচ্ছে, অথচ তুই একবারও কথা বলিসনি। আর যেই প্রেমে পড়লি এমনি চলে এলি কথা বলতে, মেয়েটার ব্যাপারে জানতে। ছি, তুই তো স্কুলে ভাজা মাছ উল্টে খেতে জানতিস না, আর এখানে এসেই একদম প্রেমে কুপোকাত। দেখ, রাগ করিস না, তুই আমায় ভুল বুঝছিস। আই এম সরি। তোর সঙ্গে কথা বলিনি এতদিন, কিন্তু তার কারণ আছে রে। আমি মেয়েদের সাথে কথা বলতে পারি না খুব একটা, কেমন যেন ঘেটে যায়, মনে হয় তোতলাচ্ছি। ওহো, তাহলে এখন বলছিস কি করে? আমায় দেখে কি তোর ছেলে মনে হচ্ছে নাকি আমি? আচ্ছা, তখন থেকে কি বলছিস বলতো? তোকে কে বললো যে আমি সৃজনীর প্রেমে পড়েছি? হ্যাঁ, এটা ঠিক যে ওর জন্যই তোর কাছে এসছি, বাট আমার নিজের জন্য না রে। তাহলে কার জন্য? ওই যে ঈশান, ওর জন্য। ও বলল আমাকে তুই একটু দেখ, তোর বন্ধু ওই ডিপার্টমেন্টে পড়ে, তাই। তাহলে তমন্না যে বলল আমাদের টপারের মনে রং লেগেছে? ধুস, না না, ঈশান সৃজনীকে পছন্দ করে। তাহলে তুই এখানে কি করতে আসিস? সৃজনীর বান্ধবীদের দেখতে? হুম, না রে, তোর সাথে কথা বলবো বলে কদিন ধরে ঘুরছি, মানে ভয়ের জন্য আর তোর কাছে আসতে পারতাম না। কি ভয়? আমাকে ভয়? কত কম দামের গাঁজা খাস রে তুই, আমাকে ভয় পাস? সবার সাথে নয়, কিছু জনের সাথে পারি। মানে? এই তো তোর সাথে তোতলামি ছাড়াই কি সুন্দর এতগুলো কথা বলতে পারলাম। তবে আমার মনে হয় চেষ্টা করলে আরও পারবো, চেষ্টার অভাব শুধু, মানে ওই আর কি। ঠিক আছে, তোকে সৃজনীর খবর কালকেই দেব। ঈশান সৃজনীকে নিয়ে আমাদের গল্পের ভূমিকা। ক্রমশ আমাদের বন্ধুত্ব গাঢ় হয়েছিল। কলেজ লাইফের একঘেয়ে দিনগুলোর মাঝেই হঠাৎ করে স্কুল লাইফের সেই অসহ্য ছেলেটা কেমন যেন আমার সবচেয়ে ভালো বন্ধু হয়ে গেল। আর আমার হারিয়ে যাওয়া আগের আমিটাকেও যেন আমি আস্তে আস্তে নিজের মধ্যে ফিরতে দেখলাম। পূরবী আর রুক্মিণীদের সাথে দেখা হলে এসব বলতাম, আর ওরা মজা করে বলতো, ট্রিট কবে দিবি রূপ? প্রমিসটা তো শেষমেশ রেখেই দিলি। কিন্তু না, তখনও আমার প্রমিস রাখা হয়নি। কলেজ শেষের দিনগুলোতে তখন আমার অসহ্যকে একটু একটু ভালো লাগতে শুরু করেছে, কিন্তু ওর চোখে আমার জন্য বন্ধুত্ব ছাড়া আর কিছুই দেখতে পাই না। ওর গুবড়ে পোকার মতো গুবলেট মাথাটাতে তো শুধুই সারাদিন পড়ার চিন্তা। সারাদিন বলতো,
ভাই, প্র্যাকটিক্যালের গ্রাফ হয়নি, প্রজেক্ট রেডি হয়নি, কোয়ান্টামটা একদমই বুঝতে পারছি না। সামনে এমএসসি এন্ট্রান্স, মকগুলোও ঠিকঠাক দিতে পারছি না। এবার সাপ্লি খাবো, কি হবে আমার? আমি রাগে চিড়বিড় করতাম, ওহ মরে যা তুই, তুই পড়ে পড়ে মরে যা। থার্ড ইয়ারের পরীক্ষার পরপরই এক এক করে এমএসসি এন্ট্রান্সগুলোর রেজাল্ট বেরোলো। ও বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিল, আর আমি বাঁশবাগানে মানে ক্যালকাটা ইউনিভার্সিটিতে চান্স পেলাম। এমএসসির 2 বছর দেখা হওয়া দূরে থাক, সেভাবে যোগাযোগও ছিল না আমাদের। ওই মাঝে মাঝে টুকটাক হোয়াটসঅ্যাপে কথা, কখনো বা তাও নয়। বেনারস আর কলকাতার কয়েক মাইল দূরত্বের মাঝেই হারিয়ে গিয়েছিল আমাদের বন্ধুত্ব আর আমার প্রথম ভালো লাগা। কলকাতা শহরের ট্রাম লাইন ধরে একলা আমি হেঁটে যেতাম 2 বছর আগে শুভর সাথে আমার হাঁটার স্মৃতিচারণ করতে করতে। সময় কোনো কিছুর জন্য কিংবা কোনো মানুষের জন্য থমকে থাকে না, বয়ে চলে সে নিজের মতোই তার খেয়ালে। এমএসসি কমপ্লিট করে আমি বিএড করলাম, আর কলকাতারই এক কনভেন্ট নামকরা স্কুলে ভদ্রমার্কা দিদিমণির চাকরিও পেয়ে গেলাম। আর সঙ্গে সঙ্গেই বাড়ি থেকে উঠে পড়ে লাগলো আমার বিয়ের জন্য। এর মধ্যেই একদিন শুভ আমাকে ফোন করলো। আমি তখন বাড়িতে ছুটি কাটাতে এসেছি। হঠাৎ বহুকাল পর ওর ফোন পেয়ে অবাক। ফোন ধরতেই একটা ভরাট গলায় বলল, কিরে, কেমন আছিস রূপ? আমি অনেকদিন পর বাড়িতে এসেছি। তুই বাড়িতেই তো? একবার দেখা করবি? অনেকদিন তো হলো, দেখা সাক্ষাৎ কিছুই হয়নি। একটা সাজেশন নেওয়ার ছিল তোর থেকে, কাল দেখা কর প্লিজ। আমি অবাক, আমার কাছ থেকে এই বিদ্যাধর আবার কি পরামর্শ নেবে? যাই হোক, ওর কথা শুনে আমায় যেতে হলো বাড়ির কাছের এক রেস্টুরেন্টে ওর সাথে দেখা করতে। দেখা করে আমরা ভালো মন্দ, চাকরি বাকরি, পড়াশোনা, রিসার্চ, বন্ধু বান্ধব অনেক বিষয়ে কথা বললাম। শুভ বর্তমানে আইআইটি বোম্বেতে রিসার্চ করছে। প্রচণ্ড চেঞ্জ হয়েছে ও, আগের থেকে আরো অনেক স্মার্ট, ঝকঝকে লাগছে। ওকে দেখে আমার মধ্যে বহুদিন ধরে বন্দি থাকা অনুভূতিগুলো যেন হঠাৎ করেই বাইরে বেরিয়ে এসেছে। এক ঝাঁক প্রজাপতি উঠছে আমার পেটের মধ্যে, সেই সঙ্গে একটা অস্বস্তিও হচ্ছে। ওর দুটো গভীর চোখ আমার দিকে তাকিয়ে, সেটা আমি ওর দিকে না তাকিয়েই বুঝতে পারছিলাম বেশ। কথার মাঝে মাঝে অখণ্ড নিস্তব্ধতাগুলোতে আমি ভীষণ অকওয়ার্ড ফিল করছিলাম। এরকম একটা হ্যান্ডসাম ইয়ং ছেলের সামনে তারই বয়সী মেয়ে বসলে যেমন অনুভূতি হয়, ঠিক সেরকমই হচ্ছিল। সেই রোবট অসহ্যর সামনে স্কুলের সেই বক বক করতে থাকা মেয়েটা কাঠের পুতুলের মতো বসে, আর অসহ্য সেই ঘটনার বেশ মজা নিচ্ছিল। মিটমিট করে হাসতে হাসতে বলল, কথা বলছিস না কেন? লজ্জা পাচ্ছিস নাকি? লজ্জা পেতে যাবো কেন শুধু শুধু? তুই জানিস। ভুলভাল কথা। কি যেন বলবি বলছিলি? কিসের পরামর্শ? আরে একটা সাজেশন, মানে একটা অ্যাডভাইস নেওয়ার ছিল। হ্যাঁ বল না। আচ্ছা রূপ, তোর কোনোদিনও কাউকে ভালো লাগেনি? মানে প্রেম ট্রেম করিসনি? আমি অবাক হয়ে তাকিয়ে থাকি তার দিকে। অসহ্য বলে কি? ওর নিরেট মাথাতে পড়াশোনা ছাড়া অন্য কিছু ঢোকে? আবার ভালো লাগার কথা বলছে। আইআইটিতে কোন মায়াবিনী জাদু করেছে কে জানে। আমি বিরস বদনে বললাম, কেন রে হঠাৎ এ কথা বলছিস? আহা, তুই বল না। না রে, প্রেম তো আর হলো না আমার দ্বারা, আর ভালো লাগেনি সেভাবে কাউকে, তাই বাড়ি থেকে বিয়ের জন্য দেখাশোনা করছে। ও, তোর বিয়ে নাকি? কবে আর কার সাথে? দেখ, কিছুই ঠিক হয়নি, দেখাশোনা হচ্ছে জাস্ট। তোর বিয়ে হচ্ছে আর তুই এতক্ষণ আমাকে বলিসনি কথাটা? এটা তো একটা গুড নিউজ। আমায় ডাকবি তো? তোকে বলেও বা কি হবে, তুই তো বোম্বে চলে যাবি। আমার মতো একটা সাধারণ মানুষের বিয়েতে তুই কি আসবি ওই অত দূর থেকে? শুনেই চোখ গোল গোল করে সে বলল, হ্যাঁ রে, তুই সাধারণ হলে আমি অসাধারণ মানুষ নাকি? সে যাই হোক, তুই আমাকে এতক্ষণ এসব জিজ্ঞেস করলি কেন বলতো? কিসের পরামর্শ চাইছিলি? আসলে আমার একজনকে ভালো লাগে, তাই আর কি।
ভাবলাম তুই যদি প্রেম প্রেম করিস তাহলে তোর কাছ থেকে টিপস নেব। আমার তো সেরকম কোনো মেয়ে বন্ধু নেই এক তুই ছাড়া। আর মেয়েদের কিসে ভালো লাগবে না লাগবে সেটা তো মেয়েরাই ভালো বুঝবে, তাই না? এই ভেবেই ডাকলাম তোকে জিজ্ঞেস করতে। কিন্তু আমি কার কাছে এলাম? তোর কাছ থেকে এসব প্রেমের কথা শুনবো ভাবিনি কোনোদিন শুভ। তোর মতো একটা ছেলের মাথাতে যে ফিজিক্সের অং বং চং ছাড়া অন্য কিছু ঢুকতে পারে সেটা আমি সত্যি বুঝতে পারিনি। বাই দ্য ওয়ে, আমার তো প্রেম হলো না, তোর যদি হয় তার জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। হুম, সেই আমি তো মানুষ নয়, রোবট। আমার তো মনটা নেই, প্রেমে পড়তে নেই আমার, তাই না? হ্যাঁ, এক সময় তো তাই মনে হতো। যাই হোক, মেয়েটা কে সেটা বল। তোকে বলে কি লাভ? তুই তো একটা অপদার্থ, কিচ্ছু পারলি না করতে। কোথায় ভেবেছিলাম। হ্যাঁ, আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লাম, রেস্টুরেন্টের চকচকে কাচের বাইরে তাকালাম। তখন অস্তগামী সূর্যের আলো আঁধারি খেলা চলছে আকাশে। এই সময়টা খুব মন খারাপ লাগে আমার, আর এখন এই পরিবেশটা আরো মন ভারী করে দিল আমার। রূপ, তোর বাড়িটা এক্স্যাক্টলি কোনটা বলতো? কেন, তুই এতদিন ধরে এটাও জানিস না? কেমন বন্ধু তুই, ভাবতো। আরে না, মানে অ্যাড্রেসটা জানি, বাট কোন বাড়িটা ঠিক। যতই হোক, তোর সাথে নেক্সট দেখা তো তোর বিয়ের সময় হবে। আর বিয়েতে তো তুই ডাকবি আমায়, যতদূর আমার মনে হচ্ছে। তখন তো তোর বিয়েতে যেতেও হবে, তাই আগে থেকে জেনে রাখি। আমি ম্লান হেসে ওকে বাড়ির ঠিকানাটা ভালোভাবে বুঝিয়ে দিলাম। তার দিন দুয়েক পরের ঘটনা। বাবা বললেন, আজ একটা ছেলে আসছে রূপুকে দেখতে, একেবারে হীরের টুকরো। হিরে সোনা প্ল্যাটিনাম সব টুকরোই তো দেখে নিলাম, হাড় কত দেখবো। ঘন ঘন করে সাজতে আমি বসি না, পাত্রপক্ষের সামনে খুব সাধারণভাবেই যাই আমি। সেদিনও একটা সাধারণ চুড়িদার পরেই বেরিয়েছি পাত্রপক্ষের সামনে, আর তারপরেই চমকে গিয়েছিলাম। অসহ্য, হ্যাঁ অসহ্যই তো। আমায় দেখে মিটিমিটি করে হাসলো। ঠিক এই শয়তানি হাসিটাই বছর দশেক আগে স্কুলে ওকে ধাক্কা দিয়ে আমি হেসেছিলাম। রাগে গা চিরবির করে উঠল। আমায় টুকটাক প্রশ্ন করছিলেন ওর মা বাবা, কোথায় থাকি কি করি এইসব। আরো বলেন ওনার গুণধর ছেলের কাছে আমার নাম অনেকবারই শুনেছেন। ওই গুণধর ছেলে নাকি আমায় অনেকদিন ধরেই পছন্দ করতো। সিরিয়াসলি? বারান্দায় গিয়ে আমাদের নিজেদের মধ্যে কথা বলতে বলেছিলেন বড়রা। আমাদের ঝুল বারান্দায় দাঁড়িয়েছিলাম আমি আর অসহ্য। গোধূলি বেলায় রাঙা আলো পড়ছে আমাদের বারান্দায়। সামনের কাগজ ফুলের গাছ থেকে কয়েকটা ফুল উড়ে এসে পড়েছে আমাদের বারান্দার লাল মেঝেতে। আমি ওর দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে বললাম, এসব কি? আমায় বলিসনি কেন যে তুই আসবি আজ? তোকে বলতেই হবে নাকি? কাকু কাকিমাকে তো নাকি বলেছিস অনেক দিন ধরেই তোর আমাকে ভালো লাগে, আমায় কেন বলিসনি তাহলে? তোকে বলতে খুব ভয় লাগতো রূপ, কোথায় চড় মারবি। তাছাড়া তুই যদি কাউকে পছন্দ টছন্দ করিস কিংবা তোর জীবনে যদি কেউ থাকে, তাই এই প্ল্যানটাই করেছিলাম। প্ল্যান কে দিল? কত বড় জিলিপি ভাজতে পারে সে, এত প্যাচ মনে? বাপরে বাপ। এই না না, জিলিপি ভাজে না। আমার বিএইচইউ এর বন্ধুরা বলেছিল। মাস্টার মাইন্ড, এরাই ভবিষ্যতের রাজনীতিবিদ, ষড়যন্ত্র করা, তাও আমায় না জানিয়ে। অনেক উন্নতি করেছিস তো তুই। প্ল্যান আনসাকসেসফুল হলে কি করতিস তুই? শুভ শুকনো মুখ করে বলল, দেখ রূপ, সেই চান্সটাই বেশি ছিল। পিএইচডিতে ঢোকার একটা ধনুক ভাঙা পণ করেছিলাম আমি। এরপর ফিরলাম আবার বাড়িতে। ভাবলাম এবার তোকে বলি, না হলে হয়তো অনেকটা দেরি হয়ে যাবে। ভাবিনি এতটা সহজ হবে। মনে ভয় ছিল খুব, তবে একটা ভরসা ছিল তোকে দেখার পর। তোর মুখের উজ্জ্বলতা দেখে আমি বুঝেছিলাম বহুকাল পরে আমায় দেখে তুইও খুশি হয়েছিস আমারই মতো। তোর লজ্জা পাওয়াটা সেটাকে আরও শিওর করেছিল। বাড়িতে মা বাবাকে বললাম তোদের বাড়িতে আসবো তোর বিয়ের পাত্র সেজে, তোকে যেন কিচ্ছু না জানায়।
সেটাই হলো। তুই জানতেও পারিসনি। এখন তোর হাতেই সব। তোর যদি আমায় পছন্দ না হয় তাহলে না বলে দিতে পারিস, আমি তোকে জোর করব না। দেখ, তোর যা ইচ্ছে। তাই তো, তাহলে না। শুভর মুখটা শুকিয়ে গেল। আমি মনে মনে মজা পেলেও মুখে বললাম, সারা জীবনেও তোর ঢং করা বন্ধ হলো না, গুবড়ে পোকা একটা। আমি ঢং করি না রে। তোর যদি আমায় পছন্দ না হয় ছাড়, আমি চলে যাচ্ছি। জোর করব কেন? আমি কটমট করে শুভর দিকে তাকালাম। ও বলল, ওইভাবে তাকাস না রূপ। তুই নাকি মেয়েদের সাথে কথা বলতে পারিস না? সবার সাথে পারি না, তবে কিছু ব্যতিক্রম তো আছে। আমি চুপ করেছিলাম। ও বলে চলল, কলেজে থাকতে থাকতেই তোকে ভালো লাগতো। বিএইচইউতে চলে যাওয়ার পর তোকে খুব দেখতে ইচ্ছা করতো। ভীষণ মিস করতাম তোকে। দূরত্ব বেড়ে যাওয়ার পর বুঝেছিলাম ব্যাপারটা, কিছুতেই ভুলতে পারতাম না। ওই 2 বছর আমার মনে শুধুই তুই ছিলি। তোর কথা, তোর হাসি, তোর হাঁটা চলা, রাগ বকা সব কিছু। আমার বন্ধুরাও বুঝে গেছিল সেসব। হ্যাঁ, তাই তোর হবু রাজনীতিবিদ বন্ধুরা এই বুদ্ধি দিল। বিরক্তিকর। শুভর হাত বাড়িয়ে আমার হাতটা ধরল। কি হচ্ছে কি? ছাড়, কেউ দেখে ফেলবে। রূপ, অনেকই আর কি হয়েছে, আর অনেকটা সময় নষ্টও হয়েছে। সিরিয়াসলি বল, উইল ইউ ম্যারি মি? লজ্জার লাল আভা এসে ভরিয়ে দিল আমার সমস্ত মুখ। প্রজাপতিদের ওড়ার আভাস পাচ্ছি আমি। আমার হার্টবিটটা একটা মিস করে গেল বুঝি। মৃদু মাথা নাড়িয়ে দিলাম। খুশিতে গলা বন্ধ হয়ে গেছে। জোর করে গলা ছেড়ে বললাম, ইয়েস। আইআইটি থেকে পিএইচডি করে আসার পর ও কিছুদিন সিইউ এর গেস্ট লেকচারার হয়ে পড়াতো। তারপর ওখানেই পার্মানেন্ট হয়ে যায়। ততদিনে আমাদের বিয়ে হয়ে গেছে। ও স্টুডেন্টদের মুখে শুনেছি এ স্যার নাকি প্রচণ্ড রাগী। যাই হোক, অসহ্যকে বারবার রাগানোর চেষ্টা করেও ওর রাগ দেখার সৌভাগ্য আমার হয়নি। প্রমিসটা রাখা হয়ে গেছে। রুক্মিণী আর পুরবী আমার বিয়েতে এসে খুব মজা করেছে। ওদের সাথে আজও যোগাযোগ আছে। যতই হোক, ওরা ছাড়া এই প্রেমটা অসম্পূর্ণ আমার কাছে। আমার অনেক বিচ্ছুপনা আমি আজও শুভর ওপরেই অ্যাপ্লাই করি। বেচারা হাসি মুখে সেসব মেনেও নেয়। ওর কানের কাছে বক বক করে ওকে অতিষ্ঠ করে তুলি, তাও মেনে নেয়। আর আমার এই জীবনে কি বা দরকার? রূপ, এই রূপ। শুভ ডাকছে। ওই যে মহারাজের ঘুম ভাঙলো। রবিবার সকাল 10টার আগে কোনোদিনই উঠবে না। হ্যাঁ বল, ষাঁড়ের মতো চেঁচাস কেন সব ব্যাপারে? আরে, আমার ব্রাশটা পাচ্ছি না, একটু খুঁজে দে না প্লিজ। বেলা 10টায় উঠে ব্রাশ পাচ্ছি না, এটা কি? ও, এখানেই ছিল, দেখতেই পাইনি। থ্যাংক ইউ। এই ছাড়, ছাড় তো। ইস, আমি স্নান করেছি শুভ। তাতে কি এসে যায়? কি এসে যায়? ঘোড়ার ডিম, সরে যা। তোর কিন্তু বাসে মুখ শুভ, যত সব। আমি ওকে ঠেলে দিলাম হালকা করে। মুখে একটা হাসি নিয়ে ও ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, আচ্ছা, স্নান করে এলে তো আর আমায় আটকাতে পারবি না, তাই না? অসহ্য। এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প অনুর কলমে রাগে অনুরাগে। গল্প পাঠে ছিল পারমিতা। গল্পের অন্যান্য চরিত্রে ছিল প্রিয়াংশু, সৌমিলি, শ্বেতা, পূর্ণিমা এবং শৈবাল। গল্পের পোস্টার এবং সাউন্ড ডিজাইনে ছিলাম আমি, শুভদীপ। সমগ্র পর্ব পরিচালনায় ছিল পারমিতা। শেষ হলো আমাদের আজকের গল্প রাগে অনুরাগে। ফিরে আসবো আবার সামনের সপ্তাহে নতুন একটা গল্প নিয়ে। ততক্ষণের জন্য